আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সরাসরি আজকের আলোচিত বিষয়ের উপর চলে যাচ্ছি। টুডেস টপিক স্পেশাল ফিচার্স অফ বুক ক্লাসিফিকেশন। ফিচার্স মানে বৈশিষ্ট্য, অফ বুক ক্লাসিফিকেশন অর্থাৎ পুস্তক শ্রেণীকরণের বৈশিষ্ট্য। আমরা ইতিপূর্বে শ্রেণীকরণের সংজ্ঞা জেনেছি, আমরা কিভাবে পুস্তক শ্রেণীকরণ করব সে সকল কৌশলগুলো সম্পর্কে অবগত হয়েছি। পুস্তক শ্রেণীকরণ করতে হলে আমরা যে সকল মানদণ্ড সমূহ অনুসরণ করব সেই সকল বিষয়গুলি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তারপরও গ্রন্থাগারে যখন পুস্তক আসে বা সংগ্রহ করা হয় সেগুলোকে প্রসেসিং করা প্রয়োজন হয়। যখন গ্রন্থাগারে সেই পুস্তকগুলি প্রসেসিং করা হয় সেটাকে ইনহাউস অপারেশন বলে। আর সেই কাজগুলো করে থাকেন গ্রন্থাগারিক অথবা ক্যাটালগার অথবা ক্লাসিফায়ার বা শ্রেণীকারক। কিন্তু এই কাজটি করা অত্যন্ত কঠিন এবং একটি জটিল বিষয় এবং অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই কাজগুলি করতে যে একটি পাঠকের বা একজন গ্রন্থাগারিকের সম্পূর্ণ বইটি পড়া সম্ভব নয়। ফলে উনি কতগুলো টেকনিক বা কৌশল অবলম্বন করেন এবং সেই কৌশল অবলম্বন করতে যায় যখন শ্রেণীকরণ নম্বর বসানো হয় বা শ্রেণীকরণ নম্বর দেওয়া হয় সেখানে কতগুলো পদ্ধতি বা স্কিম অনুসরণ করতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সর্বাধিক এবং সর্বদিন বিদিত এবং সর্বাধিক প্রচলিত শ্রেণীকরণ স্কিম হচ্ছে ডিডিসি। এছাড়া ইউডিসি, এলসি, সিসি ক্লোন শ্রেণীকরণ আছে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত করি ডিডিসি। এখন ডিডিসি মিনস ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন। ওনার ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন প্রবর্তক মেলভিল লুইস কসেডিও। আমরা ইতিপূর্বে ক্লাসে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উনি আধুনিক গ্রন্থাগার বিজ্ঞানের জনক মেলভিল ডিও, এবং এটাও জেনেছেন বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক MS খান, ভারতের গ্রন্থাগার জনক ASR রঙ্গনাথন, আর বিশ্বের গ্রন্থাগার বিজ্ঞানের জনক হচ্ছেন ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন। ওনার ফার্স্ট সামারি নিয়ে আমি এখন আলোচনা করছি। মেলভিল ডিও সমগ্র জ্ঞান জগৎকে প্রথমে 100 থেকে 900 পর্যন্ত 9টি শ্রেণীতে বিভাজন করেছিলেন। বিভাজন করার পর উনি 000 দিয়ে আরো একটি শ্রেণী সংযোজন করেন। ফলে এই বিভাজিত জ্ঞানকে প্রধানত 10টি ভাগে বিভক্ত করেন। এই বিভাজনগুলোর 10টি নিয়ে যে ফার্স্ট সামারি গঠন করা হয়, যেটাকে ডিডিসির ফার্স্ট সামারি অথবা 10 মেন ক্লাস অথবা প্রধান শ্রেণী বলা হয়। আমরা যদি ফার্স্ট সামারি, তাহলে আমরা বুঝলাম যে ফার্স্ট সামারি হচ্ছে 10 মেন ক্লাস, অথবা এটাকে ফার্স্ট সামারিকে পরবর্তীতে উনি আরো সেকেন্ড সামারি হিসেবে ভাগ করেছেন। এখানে ফার্স্ট সামারি 10টি ভাগকে আর প্রত্যেকটাকে আরো 10টি ভাগে ভাগে বিভক্ত করেছেন। সেই 10টি ভাগে বিভক্ত করার পর প্রতিটি ভাগকে আবার 100টি ভাগে বিভক্ত করেছেন। এভাবে উনি থার্ড সামারি পর্যন্ত 3টি সামারি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে আমি এক উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলি স্পষ্ট করছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানের পরিধি, এর ব্যতিক্রম পৃথিবীতে নেই। মেলভিল ডিও ফার্স্ট সামারি বিশ্লেষণ করলে নিম্নে এর বাস্তব চিত্র তুলে বা ফুটে ওঠে। আমার জন্ম অর্থাৎ পিতা মাতা মৃত্যু, আমরা ছিলাম শিশুতে, সেটা 0তে ছিলাম, সেটা হচ্ছে আমার জন্ম। সেই 0 নাম্বারগুলো হচ্ছে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড জেনারেল ওয়ার্কস, অর্থাৎ ডিডিসির ফার্স্ট সামারি প্রথম শ্রেণীটা হচ্ছে 000, যেটাকে আমরা জেনারেলিয়া ক্লাস বা ওয়েস্ট পেপার বাস্কেট ক্লাসও বলি। দ্বিতীয়টা হচ্ছে আমার দর্শন ও মনোবিদ্যা, সেটা হচ্ছে 100 থেকে 199 পর্যন্ত যতগুলি নম্বর আছে সেগুলো হচ্ছে আমার দর্শন এবং মনোবিদ্যার বিষয়, সেটাকে ইংরেজিতে বলে ফিলোসফি অ্যান্ড সাইকোলজি। তাহলে আমার 100 নম্বর হচ্ছে ফিলোসফি অ্যান্ড সাইকোলজি। তৃতীয়টা হচ্ছে আমার ধর্ম, সেটা হচ্ছে রিলিজিয়ান। 200 থেকে 299 পর্যন্ত যতগুলো শ্রেণী নম্বর হবে সবগুলো হচ্ছে ধর্ম সংক্রান্ত বই। আমার সামাজিকতা,
সেটাও এটাকে ইংরেজিতে বলে সোশ্যাল সায়েন্সেস, সেটা 300 থেকে 399 পর্যন্ত সকল নম্বরগুলি সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত। আমার ভাষা 400 থেকে 499, সেটাকে বলে ল্যাঙ্গুয়েজ। আমার বিজ্ঞান পিওর সায়েন্স 500 থেকে 599 পর্যন্ত সকল নাম্বার হচ্ছে বিজ্ঞানের আওতায় পড়বে। আমার ফলিত বিজ্ঞান 600 থেকে 699, যেটাকে টেকনোলজি বলে। আমার বিনোদন 700 থেকে 799, দ্য আর্টস অ্যান্ড রিক্রিয়েশন। আমার সাহিত্য 800 থেকে 899, সেটা হচ্ছে লিটারেচার। আমার মৃত্যু বা স্মৃতি বা জীবনী 900 থেকে 999। অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের জ্ঞান আবিষ্কৃত হবে সকল প্রকার জ্ঞানগুলোকে আমরা এই 10টি শ্রেণীতে বিভাজন করতে পারবো। এটাকে আমরা অন্যভাবে মনে রাখতে পারি যে 000 হচ্ছে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড জেনারেল ওয়ার্কস, 100 ফিলোসফি অ্যান্ড সাইকোলজি, 200 রিলিজিয়ন, 300 সোশ্যাল সায়েন্সেস, 400 ল্যাঙ্গুয়েজ, 500 পিওর সায়েন্স, 600 টেকনোলজি, 700 the arts and recreation, 800 literature, 900 history and geography. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনারেলি ক্লাস নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে আপনাদের সাথে এই বিষয়গুলি আলোচনা করছি। জেনারেলি ক্লাসে মেলভিল ডিও প্রথমে সমগ্র জ্ঞানগুলোকে 9টি শ্রেণীতে বিভাজন করছেন। 100 থেকে 900 পর্যন্ত প্রধান বিভক্ত করেন। এই সকল বিভাজনের মধ্যে সম্পর্কযুক্ত জ্ঞানসমূহকে পাশাপাশি বিন্যাস করেন এবং বিচ্ছিন্ন জ্ঞানসমূহকে আলাদা করেন। বিন্যাসের এক পর্যায়ে অসংখ্য বিচ্ছিন্ন জ্ঞানের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের গুরুত্ব উল্লিখিত 9 ভাগের যে কোনো ভাগের চেয়ে কম নয়। এই সকল বিচ্ছিন্ন জ্ঞানসমূহকে একত্র করে জেনারেল ক্লাস নামে নতুন একটি শ্রেণী সংযোজন করেন, যার শ্রেণী নম্বর হচ্ছে 000। এটাকে ব্যঙ্গাত্ম করতে আবর্জনার ঝুড়িও বলা হয়, আবার এটাকে ইংলিশে বলা ওয়েস্ট পেপার বাস্কেট ক্লাস। সেখানে যে সকল বিষয়গুলো ব্যাপক বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলিকে আমার 100 থেকে 900 পর্যন্ত শ্রেণীতে সংযোজন করা সম্ভব হয়নি, সেই সকল বিষয়গুলো নিয়ে মেলভিল ডিও জেনারেলি ক্লাসগুলি আবিষ্কার করে। সেখানে ব্যাপক বিষয়ভিত্তিক যে বিষয়গুলো স্থান পেয়েছে সেগুলো হচ্ছে আমার বিবলিওগ্রাফি, সেগুলো হচ্ছে আমার ডিকশনারি, সেগুলো হচ্ছে আমার এনসাইক্লোপিডিয়া, সেগুলো হচ্ছে আমার নিউজ পেপার ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। জেনারেল ক্লাসগুলোকে আমরা আবার 10টি ভাগে বিভাজন করা হয়েছে, যার 000 হচ্ছে জেনারেলিটিস, 010 বিবলিওগ্রাফি, 020 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, 030 এনসাইক্লোপিডিয়াস অ্যান্ড বুক অফ ফ্যাক্টস, 040 আনঅ্যাসাইন্ড। এটার জন্য এখনো কোনো নাম্বার বরাদ্দ করা হয়নি। 050 ম্যাগাজিন, জার্নালস অ্যান্ড সিরিয়ালস, 060 অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন অ্যান্ড মিউজিয়াম, 070 নিউজ মিডিয়া, জার্নালিজম অ্যান্ড পাবলিশিং, 080 কোয়েটেশন, 090 ম্যানুস্ক্রিপ্ট অথবা পাণ্ডুলিপি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে 020 এটা হচ্ছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের নাম্বার, 030 এনসাইক্লোপিডিয়া অ্যান্ড বুকস অফ ফ্যাক্টস। আমি আপনাদেরকে এখানে একটি বিষয় অবগত করছি যে আপনারা দেখবেন যখন নাম্বার বিল্ডিং করবেন অথবা শ্রেণীকরণ নম্বর তৈরি করতে যাবেন, আপনারা কখনো কখনো কনফিউজড হবেন যে ডিকশনারির নাম্বার কখনো কখনো 3টি নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, এনসাইক্লোপিডিয়ার নাম্বার 3 জায়গায় আপনি পাবেন। যখন 303 এটা হচ্ছে শিডিউলের নাম্বার, এটা আমরা মেন ক্লাস হিসেবে ব্যবহার করব। আবার কখনো কখনো আমরা ডিকশনারির নাম্বার পাবো -3, এটা হচ্ছে আমার ফরম ক্লাস। আবার কখনো কখনো ডিকশনারির নাম্বার পাবো -3, সেটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা ব্যবহৃত হবে। 060 অ্যাসোসিয়েশন, যত প্রকার সংঘ সংগঠন সমিতি আছে সেগুলির নাম্বার হবে 060।
নিউজ পেপারের নাম্বার হচ্ছে আমার 070, কিন্তু বাংলাদেশ থেকে প্রকাশিত নিউজ পেপারের নাম্বার হচ্ছে 079। বাংলাদেশ থেকে প্রকাশিত নিউজ পেপারের নাম্বার হচ্ছে 079। এই 079 এর পরে আমরা বাংলাদেশের এরিয়া নাম্বার অ্যাড করব। সেখানে যদি আমি বলি প্রথম আলো, বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম আলো, সেটার নাম্বার হবে আমার 079.5492। সেখানে আমি এরিয়া নোটেশন হিসেবে বাংলাদেশের নাম্বার -5492 ইউজ করছি। এভাবে আমরা সকল পত্রিকার নাম্বার, বাংলাদেশ থেকে জগৎপত্র পত্রিকা বের হবে, সব পত্রিকার নাম্বার হচ্ছে 079.5492। আপনি এগুলি লিখে রাখেন। আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস। আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস শুধুমাত্র সাহিত্য শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা পূর্বের স্লাইডগুলিতে আমরা জানতে পারছি যে সাহিত্যের নাম্বার হচ্ছে 800, সাহিত্যের নাম্বার 800, সকল প্রকার সাহিত্যের নাম্বার হচ্ছে 800। সেখানে বাংলা সাহিত্যের নাম্বার হচ্ছে আমার 891.44, এটা গত ক্লাস আমি আলোচনা করছিলাম। ইংরেজি সাহিত্যের নাম্বার হচ্ছে আমার 820। এই সাহিত্যের জন্য শুধুমাত্র আমাদের আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাসটা উদ্ভাবন করা হয়েছে। এটা আলাদা কোনো শ্রেণী বা ক্লাস নয়, এটি আলাদা কোনো শ্রেণী তৈরি করতে পারে না। একটি প্রধান শ্রেণীর সাথে এই বিভাগগুলো যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন শ্রেণী বা ক্লাস তৈরি করতে পারে বলে এর নাম আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস। আঙ্গিক শ্রেণীর প্রতীকগুলি কখনো একাকে ব্যবহৃত হয় না, বা এগুলি কখনো মেইন ক্লাস হিসেবে ব্যবহৃত করা যাবে না। শুধুমাত্র সাহিত্য শ্রেণীতে এগুলিতে ব্যবহৃত হয়। আঙ্গিক শ্রেণীর আবার 8টি উপবিভাগ আছে, সেগুলো হচ্ছে -1 থেকে -8। আচ্ছা, এখন ড্যাশ কেন ব্যবহার করি? আমরা সাধারণত শিডিউল থেকে যে নাম্বারগুলি নিব সেই নাম্বারগুলিতে আগে কিন্তু ড্যাশ নাই, কিন্তু আমরা টেবিল থেকে যে নাম্বারগুলি নিব সেগুলির আগে ড্যাশ ব্যবহার করা হয়েছে। টেবিল, আমরা ডিডিসি স্কিমে 6টি টেবিল ব্যবহার করেছে। টেস্টং সংস্করণ অনুযায়ী 6টি টেবিল ব্যবহার করা হয়েছে। তার মধ্যে প্রথম টেবিল হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাবডিভিশন, যেটাকে সংক্ষেপে আমরা বলি SS। সেখানে -01 থেকে -09 পর্যন্ত 9টি উপবিভাগ ব্যবহার করা হয়েছে। 2 নম্বর টেবিলটা হচ্ছে আমার এরিয়াজ নোটেশন, যেটা আমরা যেমন বাংলাদেশের নাম্বার 5492, পাকিস্তানের নাম্বার 5491, এরকম এশিয়ার নাম্বার 5। এইভাবে প্রত্যেকটা দেশের এগেইনস্টে একটা নাম্বার দেওয়া আছে, সেটার জন্য আমরা টেবিল 2 ব্যবহার করব। 3 নম্বর টেবিলটা হচ্ছে আমার সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, যেটাকে আমরা আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাসও বলি। এটা হচ্ছে আমার 3 নম্বর টেবিল। 4 নম্বর টেবিল হচ্ছে সাবডিভিশন ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। 5 নম্বর টেবিল হচ্ছে আমার রেশিয়াল, এথনিক এন্ড ন্যাশনাল গ্রুপ। 6 নম্বর টেবিল হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজেস। এবং দেখবেন যে টেবিলের নাম্বারের পূর্বে ড্যাশ দেওয়া আছে, তার মানে টেবিলের নাম্বারগুলি কখনো একাকী ব্যবহৃত হয়নি এবং এগুলি কখনো একাকে শ্রেণী নম্বর তৈরি করতে পারে না। এগুলির যে ড্যাশগুলি ব্যবহার হয়েছে, এই ড্যাশগুলিতে আমরা শিডিউল থেকে মেইন ক্লাস বা প্রধান শ্রেণী নিয়ে আমরা ড্যাশে বসাই, এই জন্য সেখানে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেখানে 8টি উপবিভাগ আছে, সেগুলি হচ্ছে যেমন বাংলা কবিতা, এখানে নাম্বার হচ্ছে 891.441। বাংলা নাটক, সেটার নাম্বার হচ্ছে 891.442। বাংলা উপন্যাস, সেটার নাম্বার হচ্ছে 891.443। এখানে বাংলা সাহিত্যের নম্বর 891.44 এবং বাংলা উপন্যাসের নম্বর হচ্ছে বাংলা কবিতা, নাটক এবং উপন্যাসের নম্বর হচ্ছে যথাক্রমে -1, -2, -3। আমি কবিতার নাম্বার হচ্ছে আমার -1, ড্রামা বা নাটকের নাম্বার হচ্ছে আমার -2, উপন্যাসের নাম্বার হচ্ছে আমার -3। এখানে যত উপন্যাস আছে, সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, সেটা আরবি হোক, সেটা পার্সি হোক, সেই ক্ষেত্রে আমার উপন্যাস দেখা থাকলে সেখানে আমি টেবিল 3 থেকে -3 বসাবো। যেমন রবীন্দ্রনাথের শেষের কবিতা, এটা হচ্ছে আমার শেষের কবিতা, এটা কিন্তু আমার উপন্যাস। রবীন্দ্রনাথ শেষের কবিতা কি উপন্যাস, তাইলে সেখানে আমার উপন্যাস হিসেবে আমরা -3 ব্যবহার করব। তার আগে আমরা 891.44 ব্যবহার করব। তাহলে রবীন্দ্রনাথের শেষের কবিতার নাম্বার হচ্ছে আমার 891.443।
এরকম আমরা বাংলা কবিতার নাম্বার যদি আমরা 820 সাথে -1 বসাইলে সেটা ইংরেজি কবিতা হবে। 820 সাথে যদি আমরা -2 বসাই সেটা ইংরেজি নাটক হবে। 820 সাথে যদি আমরা -3 বসাই সেটা ইংরেজি উপন্যাস হবে। 820 সাথে যদি আমরা 4 বসাই সেটা আমার এসএস বা প্রবন্ধ হবে। নিম্নে আঙ্গিক শ্রেণীর 8টি বিভাগ উল্লেখ করা। 1 পোয়েট্রি, -2 ড্রামা, -3 ফিকশন, -4 এসএস, -5 স্পিসিস, -6 লেটার্স, -7 হিউমার এন্ড স্যাটার, -8 মিসেলেনিয়াস রাইটিং। সেক্ষেত্রে আমরা যদি কোনো কবিতার নাম উল্লেখ করা হয় সেক্ষেত্রে আমরা -1 ব্যবহার করব। তার আগে যদি বাংলা কবিতা বলে তাহলে বাংলা সাহিত্যের নাম্বার আমরা শিডিউল থেকে নিব। যদি ইংরেজি কবিতা বলে ইংরেজি সাহিত্যের নাম্বার আমরা শিডিউল থেকে আগে বের করে নিব। নেওয়ার পর আমরা কবিতার ক্ষেত্রে -1 ব্যবহার করব, ড্রামার ক্ষেত্রে -2 ব্যবহার করব, ফিকশন বা উপন্যাসের ক্ষেত্রে আমরা -3 ব্যবহার করব, এসএস বা প্রবন্ধের ক্ষেত্রে যে কোনো প্রবন্ধের ক্ষেত্রে আমরা -4 ব্যবহার করব, বক্তৃতা হলে সেটা আমরা -5 ব্যবহার করব, যে কোনো পত্রের জন্য আমরা -6 ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে আপনার সাথে আলোচনা করছি যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা আকার বিভাগ আর নিত্য বিভাগ, এটা হচ্ছে আমার ডিডিসি টেবিল 1। ডিডিসি টেবিল 1 এটাকে বলে স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা আকার বিভাগ বা নিত্য বিভাগ। সেখানে কোনো একটি বিষয়ের দৃষ্টিভঙ্গি, রূপ, দিক, প্রকাশনার আকার অথবা ব্যবহারের উদ্দেশ্য বোঝানোর জন্য আকার বিভাগ বা নিত্য বিভাগের প্রবর্তন করা হয়। এই শ্রেণীর প্রতীকগুলি কখনো একাকী ব্যবহৃত হয় না কিংবা কখনো মেইন ক্লাস হিসেবেও ব্যবহৃত করা যাবে না। সর্বদা কোনো না কোনো মেইন ক্লাসের সাথে এই বিভাগের প্রতীকগুলি ব্যবহার করা হয়। যেমন থিওরি অফ ক্লাসিফিকেশন, সেখানে আমার ক্লাসিফিকেশন হচ্ছে আমার মেইন সাবজেক্ট, থিওরি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা আকার বিভাগ বা নিত্য বিভাগ। এটা আমরা কিভাবে বলবো? আমরা সংজ্ঞা থেকে বলছি কোনো বিষয়ের দৃষ্টিভঙ্গি, রূপ, দিক, প্রকাশনার আকার বোঝানোর জন্য আমরা আকার বিভাগ বা স্ট্যান্ডার্ড সাবডিভিশন ব্যবহার করে থাকি। সেখানে আমরা ইতিপূর্বে আলোচনা করছি আমার -01 এটা হচ্ছে আমার থিওরি, -01 হচ্ছে আমার থিওরি। থিওরি অফ ক্লাসিফিকেশন হলে ক্লাসিফিকেশন মেইন সাবজেক্ট, ক্লাসিফিকেশন নাম্বার হচ্ছে 0 to 5.42 আর থিওরির নাম্বার হচ্ছে আমার -01। অথবা ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স, সেখানে এটা নাম্বার হচ্ছে আমার 303। এখানে ক্লাসিফিকেশন হচ্ছে 0 to 5.42 আর সোশ্যাল সায়েন্স হচ্ছে আমার 300। মেইন ক্লাস আর থিওরি -01 এবং ডিকশনারি -3 হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন। স্ট্যান্ডার্ড সাবডিভিশনকে আমরা সংক্ষেপে এসএস বলি। আপনারা যখন শিডিউলে কোনো নাম্বার খুঁজবেন বা ফাইন্ড আউট করতে যাবেন দেখবেন ওই নাম্বারের পাশে এসএস লেখা। এসএস মানে স্ট্যান্ডার্ড সাবডিভিশন। যদি সংক্ষেপে এরকম থাকে লিড সাব তাহলে হচ্ছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার। যদি লিড ল্যাং থাকে তাহলে সেটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ। এই সংক্ষিপ্ত শব্দগুলো আপনারা শিডিউলে পাবেন। স্ট্যান্ডার্ড সাবডিভিশন গুলোকে আবার 9টি উপবিভাগে বিভক্ত করা হচ্ছে। সেগুলো হচ্ছে আমার -01 ফিলোসফি অর্থাৎ দর্শন এন্ড থিওরি, -02 মিসেলেনি, -03 ডিকশনারিজ, এনসাইক্লোপিডিয়াস এন্ড কনকর্ডেন্সেস, -04 স্পেশাল টপিকস, -05 সিরিয়াল পাবলিকেশন, -06 organization and management, -07 education, research and related topics, -08 group of people, -09 history and geographic treatment. আমি ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আপনারা কখনো কখনো ডিকশনারির 3টা নাম্বার পাবেন। শিডিউলের ডিকশনারি নাম্বার হচ্ছে 030,
স্ট্যান্ডার্ড সাবডিভিশন হিসেবে যখন ডিকশনারি ব্যবহার হবে সেটার নাম্বার হচ্ছে -03। যেমন এখানে আমরা -03 হিসেবে ডিকশনারি নাম্বার পাইতেছি, -03 হিসেবে আমরা বিশ্বকোষের নাম্বার পাইতেছি, -03 আমরা শব্দকোষের নাম্বার পাচ্ছি। আবার কখনো কখনো ডিকশনারি সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ভাষাগত ডিকশনারি, অন্যটি হচ্ছে বিষয়গত ডিকশনারি। যখন আমরা ভাষার উপরে কোনো ডিকশনারি হবে সেটার নাম্বার হবে -3। ভাষাগত ডিকশনারি হচ্ছে -3, সেটা হচ্ছে আমার টেবিল 4 থেকে নাম্বার হচ্ছে ডিকশনারি নাম্বার হচ্ছে -3। যেমন আমি যদি বলি থিওরি অফ এডুকেশন অথবা রিসার্চ অন এডুকেশন অথবা এডুকেশন অন ইকোনমিক্স, তখন আমার ইকোনমিক্সের নাম্বার হবে 300 আর এডুকেশন নাম্বার হবে -07। তারপরে সেটা নাম্বার হচ্ছে আমার 307। এডুকেশন অফ ইকোনমিক্সের নাম্বার হবে আমার 307। এরকম হিস্টোরি, আমরা হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট, হিস্টোরি আমরা মেন ক্লাস হিসাবে হিস্টোরির নাম্বার হচ্ছে 900, মেন ক্লাস হিসাবে হিস্টোরির নাম্বার হচ্ছে 900। আবার এখানেও আমরা দেখতেছি স্ট্যান্ডার্ড সাবডিভিশনে একটা হিস্টোরি শব্দ আছে, যেমন -09। এই হিস্টোরি বা জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট আমরা কখন ব্যবহার করব? যখন কোনো দেশের সাথে আমরা এরিয়া নোটেশন যোগ করব, সেক্ষেত্রে যে আমরা স্ট্যান্ডার্ড সাবডিভিশন হিসেবে -09 ব্যবহার করব। নোটেশন সম্পর্কে গত 2-3 ক্লাসে আলোচনা করা হয়েছে, আজকে আলোচনা করছি, এবং আগামী ক্লাসে আমরা নোটেশনের উপরে আপনাদের একটা ইউনিটি আছে, ইউনিট 4, এবং নোটেশনের উপরে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, আশা করি আপনারা কমন পাবেন। নোটেশনে আবেদনিক হচ্ছে সাংকেতিক চিহ্ন বা প্রতীক চিহ্ন। পুস্তক শ্রেণীকরণের ক্ষেত্রে নোটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নোটেশনের ব্যবহার ব্যতীত গ্রন্থাগারে পুস্তক সামগ্রী শ্রেণীকরণ করা মোটেই সম্ভব নয়। আবার এর ব্যবহারের মাধ্যমে গ্রন্থাগারে সংরক্ষিত অসংখ্য পুস্তকের মধ্য থেকে নির্দিষ্ট একটি পুস্তক অতি সহজে খুঁজে বের করা যায়। তাই নোটেশনগুলি হতে হবে আমার সুস্পষ্ট ও ক্রম দ্বারা সম্মিলিত। সুস্পষ্ট ক্রম দ্বারা সম্মিলিত বলতে আমরা 1-এর পর 2 ব্যবহার করব, 2-এর পর 3 ব্যবহার করব, অথবা আমরা A এর পর B ব্যবহার করব, B এর পর C ব্যবহার করব, অথবা ক এর পর আমরা খ ব্যবহার করব, খ এর পর আমরা গ ব্যবহার করব। এটা একটা ধারাবাহিকতা থাকতে হবে। নোটেশনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সরলতা। অর্থাৎ আমরা যে নোটেশনগুলো ব্যবহার করব সেগুলি অত্যন্ত সহজ সরল হতে হবে, যেগুলি লিখতে, পড়তে এবং টাইপ করতে সহজ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিডিসিতে যে নোটেশন ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 0 থেকে 9। ডিডিসির নোটেশনগুলো ব্যবহার করছে 0 থেকে 9 পর্যন্ত 10টি নোটেশন ব্যবহার করা হয়েছে, 10টি অক্ষর। সেক্ষেত্রে আমরা এই নোটেশনগুলো যখন আমরা ব্যবহার করব তখন 1, 2, 3 A B C D এইগুলি আমরা ব্যবহার করব, তাহলে সেটা সরলতার গুণটি বজায় থাকবে। তৃতীয় হচ্ছে সংক্ষিপ্ততা। নোটেশন ভিত্তি যত ছোট হবে শ্রেণীকরণ নম্বরও তত বড় হবে। যেমন ডিডিসি স্কিমের নোটেশনের ভিত্তি হচ্ছে 0 থেকে 9, 10টি সংখ্যা। সেক্ষেত্রে যখন আমরা শ্রেণীকরণ গঠন করি মাঝে মাঝে দেখবো শ্রেণীকরণ নম্বর অনেক বড় হয়ে যায়, শ্রেণীকরণ নম্বর আমাদের অনেক বড় হয়ে যায়। এটা সম্প্রসারণশীলতা, এক্সপেন্সিবিলিটি যেটাকে বলে, ডিডিসি নোটেশন একটা সম্প্রসারণশীলতা থাকতে হবে। সম্প্রসারণশীলতা নিয়ে আমি গত ক্লাসে বা তার আগে আমি অনেকটা উদাহরণ দিছি, সেখান থেকে আপনারা বিষয়টি নিশ্চয়ই অবগত হয়েছেন। আতিথেয়তা মানে হসপিটালিটি, এটা হচ্ছে কোনো একটি নম্বর দ্বারা অথবা কোনো একটি সংখ্যা দ্বারা অন্য একটি সংখ্যাকে রিসিভ করে নেওয়া, এটাকে আমরা বলি আতিথেয়তা। অর্থাৎ একটি শ্রেণী নম্বর দ্বারা অপর একটি শ্রেণী নম্বরকে গ্রহণ করে নেওয়া বা রিসিভ করে নেওয়াটাকে আমরা আতিথেয়তা বলি। যেমন আমি যদি বলি ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ, সেক্ষেত্রে ইকোনমিক কন্ডিশনের নাম্বার হচ্ছে 330.9 আর বাংলাদেশের নাম্বার হচ্ছে 5492। সেখানে ইকোনমিক কন্ডিশন বাংলাদেশকে রিসিভ করে নিছে, সেটাকে বলে আমার আতিথেয়তা। অর্থাৎ একটি শ্রেণী নম্বর দ্বারা অন্য একটি শ্রেণী নম্বরকে রিসিভ করে নেওয়াকে আমরা বলি আতিথেয়তা।
স্মৃতি সহায়ক গুণ, যেটাকে আমরা নিউমেরিক বলি, যে সকল প্রতীক বা সাংকেতিক চিহ্ন সর্বদা একই অর্থ বহন করে এবং মনে রাখতে সহায়তা করে সেগুলিকে আমরা বলি স্মৃতি সহায়ক গুণ। অর্থাৎ স্মৃতিতে যে জিনিসগুলো সহজে মনে রাখা যায় বা ধরে রাখা যায় সেটাকে আমরা স্মৃতি সহায়ক বলি। ডিডিসি স্কিমে অনেকগুলো স্মৃতি সহায়ক ভ্যালু ব্যবহার করা হয়েছে, যেগুলি শ্রেণীকৃত নোটেশনের স্মৃতি সহায়ক গুণ আবশ্যক। স্মৃতি সহায়ক গুণ থাকলে শ্রেণী নম্বর গঠন করা সহজ হয় এবং ত্বরান্বিত হয়। ডিডিসির ক্ষেত্রে স্মৃতি সহায়ক গুণগুলো হচ্ছে -1 থেকে -09, যেটা আমরা স্ট্যান্ডার্ড সাবডিভিশন হিসাবে ব্যবহার করেছিলাম, এবং সেখানে আরো কিছু স্মৃতি সহায়ক গুণ ব্যবহার করা হচ্ছে, যেমন -1 থেকে -08 আঙ্গিক শ্রেণী। এদের প্রত্যেকটি নোটেশনের স্মৃতি সহায়ক গুণ রয়েছে। আমরা যেমন -1 দ্বারা আমরা বুঝি থিওরি নাম্বার, -0 দ্বারা আমরা বুঝি ডিকশনারি নাম্বার। এগুলি সহজে আমরা স্মৃতিতে মনে রাখতে পারি এবং সহজে আমরা এগুলি ভুলার না, এই জন্য এটাকে বলে স্মৃতি সহায়ক গুণ। -1 দ্বারা আমরা বুঝি পোয়েট্রি, -2 দ্বারা আমরা বুঝি ড্রামা, -3 দ্বারা আমরা বুঝি আমরা ফিকশন। এগুলি আমরা সহজে মনে রাখতে পারি, এই জন্য এটাকে বলে স্মৃতি সহায়ক গুণ বা নিউমেরিক ভ্যালু। নির্ঘণ্ট বা ইন্ডেক্স, আমরা নির্ঘণ্ট নিয়ে আলোচনা করছি ইতিপূর্বে। তারপর বলি নির্ঘণ্ট হচ্ছে এমন কতগুলি পদ বা শব্দ বলি যেখানে একটা নির্দিষ্ট অবস্থান সহ উল্লেখ থাকে, অর্থাৎ পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকে। ডিডিসির ক্ষেত্রে নির্ঘণ্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেখানে শ্রেণী সংখ্যা গঠনের ক্ষেত্রে নির্ঘণ্ট বা ইন্ডেক্স এর গুরুত্ব অপরিসীম। ইন্ডেক্স শিডিউলে গুরুত্বপূর্ণ পদ বা শব্দ খুঁজে পেতে সাহায্য করে। গ্রন্থাগার পেশাজীবীদের শ্রম ও সময় বাঁচাতে হাতিয়ার হিসাবে কাজ করে। একটি উদাহরণের সাহায্যে নির্ঘণ্ট পদের ব্যবহার দেখানো হলো। যেমন ডিডিসিতে 23তম সংস্করণ অনুযায়ী 4টি ভলিউম ব্যবহার করা হয়। ডিডিসি 23তম সংস্করণ অনুযায়ী 4টি ভলিউম ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে ম্যানুয়াল বা টেবিল। ডিডিসির দ্বিতীয় ভলিউম হচ্ছে শিডিউল, যেটাতে 100 থেকে শুরু করে 599 পর্যন্ত নম্বর বিভাজন করা হচ্ছে। ডিডিসির তৃতীয় ভলিউম হচ্ছে টাওয়ার শিডিউল, যেটা 600 থেকে শুরু করে 999 পর্যন্ত নাম্বার বরাদ্দ করা হয়েছে। আর ডিডিসির চতুর্থ ভলিউম হচ্ছে আমার রিলেটিভ ইন্ডেক্স। চতুর্থ ভলিউম হচ্ছে আমরা রিলেটিভ ইন্ডেক্স। যখন আমরা কোনো বিষয়ে শ্রেণী নম্বর তৈরি করব, প্রথমে আমরা ভলিউম 4 ব্যবহার করব, মানে রিলেটিভ ইন্ডেক্স। যেমন আমরা যদি এডুকেশন ব্যবহার করি, চিলড্রেন এডুকেশন, সেক্ষেত্রে প্রথমে আমরা চিলড্রেন শব্দটি বের করব। চিলড্রেন শব্দটি বের করে আমরা শিডিউলে যাব। শিডিউলে যাওয়ার পর আমরা দেখব চিলড্রেনের নিচে লেখা আছে কেয়ার, অর্থাৎ শিশুদের যত্ন, এটার নাম্বার হচ্ছে 649.1। তার নিচে আমরা দেখা পাবো এডুকেশন, শিশুদের শিক্ষা, সেটার নাম্বার হচ্ছে 371। তার নিচে আমরা পাবো হায়ার এডুকেশন, এডুকেশন আন্ডার হায়ার এডুকেশন, ম্যাথ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশন। তার নিচে আবার আমরা পাবো হেলথ, মানে শিশুদের স্বাস্থ্য, শিশুদের মেডিসিন, শিশু মনোবিজ্ঞান, শিশুদের সমাজ কল্যাণ। তাহলে আমরা রিলেটিভ ইন্ডেক্স আমাদেরকে কোনো শ্রেণী নম্বর খুঁজে পেতে সহায়তা করে থাকে। আমরা ইতিপূর্বে 3টি ক্লাস সম্পূর্ণ করেছি। সেই ক্লাসগুলোতে প্রশ্ন আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রতিটি ক্লাস শেষে আপনাদেরকে 2টি করে প্রশ্ন দেওয়া হয়েছে, এবং সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমি আপনাদেরকে সম্ভাব্য একটা সাজেশন দিতেছি, যেটা থেকে আপনাদের পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পড়বে। আপনারা প্রশ্নগুলি লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শ্রেণীকরণ একটি মানসিক প্রক্রিয়া। শ্রেণীকরণের উদ্দেশ্য ও কার্যাবলীর আগে উক্তিটির যথার্থতা প্রমাণ করো, অথবা পুস্তক হচ্ছে গ্রন্থাগারের প্রাণ
এবং শ্রেণীকরণ হচ্ছে গ্রন্থাগারিতার ভিত্তি, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জ্ঞান শ্রেণীকরণ ও পুস্তক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য আলোচনা করো, এরা কি সমজাতীয় না বিরোধ সাপেক্ষ। তারপরে আমরা ডব্লিউ.এস. মেরিল কর্তৃক প্রদত্ত পুস্তক শ্রেণীকরণের সাধারণ নীতিমালা উদাহরণ সহ উল্লেখ করো। ব্যবহারের শ্রেণীকরণে বিষয়বস্তু নির্ধারণের কৌশলসমূহ আলোচনা করো। পুস্তক শ্রেণীকরণের মানদণ্ড সমূহ আলোচনা করো এবং পুস্তক শ্রেণীকরণের বিশেষ বৈশিষ্ট্য সমূহ উদাহরণ সহ আলোচনা করো। যেটা আজকে ক্লাসে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই প্রশ্নটা হচ্ছে পুস্তক শ্রেণীকরণের বিশেষ বৈশিষ্ট্য সমূহ উদাহরণ সহ উল্লেখ করো। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে ডিডিসির ফ্রম ক্লাস, ডিডিসির স্ট্যান্ডার্ড সাবডিভিশন, ডিডিসির ফ্রম ডিভিশন নিয়ে আলোচনা করো, এইভাবে থাকতে পারে প্রশ্নটা। আপনার প্রশ্নগুলি লিখে নেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনার এখানে 7টা প্রশ্ন দেওয়া হচ্ছে, আশা করি এই 7টা প্রশ্ন থেকে আপনাদের 4টা প্রশ্ন পরীক্ষাতে কমন করবে। আপনাদের টোটাল প্রশ্ন থাকবে 8টি থেকে আপনাদেরকে 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং 4টি প্রশ্নের মান হচ্ছে 440। আমি 3টে বিষয়ের উপরে আপনাদের আলোকপাত করছি, আর আমার আরো স্যার আছেন, উনি বাকি 3টি ইউনিটের উপর আপনাদের সাথে আলোচনা করবেন। আপনারা এই 3টে ইউনিটে যদি ভালোভাবে পড়েন, ইনশাআল্লাহ আপনারা 4টি প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন।